এইটা দিয়ে যখন আমি টেলিফোন করে কথা বলছি, হ্যালো কেমন আছেন, আমি একটা জীবন্ত মানুষ কথা বলছি এবং আর একজন জীবন্ত মানুষ শুনছে। তার মানে মৃত শ্রমের উপরে জীবন্ত শ্রম প্রায় ক্রিয়া করে করে নতুন নতুন জিনিস তৈরি করছে। তাহলে সৃষ্টির, বস্তু জগতের সৃষ্টির ক্ষেত্রে যদি বলি, অথবা আমাদের আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেটা সৃষ্টির ক্ষেত্রে যদি বলি, এটা হলো সঞ্চিত শ্রমের উপরে জীবন্ত শ্রম কাজ করে। এর মধ্যে আগের শ্রমটা সঞ্চিত হয়ে যাচ্ছে, তার উপর একটা জীবন্ত শ্রম কাজ করছে। ফলে আমরা যদি দেখি এই যে সাইবার যুগেও, তাহলে একজন যদি বলে আমেরিকাতে একটা বাড়ির আমি দারোয়ানের কাজ করি বাংলাদেশে বসে, আর আমেরিকাতে যখন রাত, বাংলাদেশে তখন দিন, আমি ল্যাপটপের দিকে তাকিয়ে দেখছি বাসার দরজাটা ঠিক আছে কিনা, কোনো চোর ঢুকলো কিনা, ঢোকার সাথে সাথে আমি এখান থেকে অ্যালার্ম দিয়ে দিলাম। তারপর আমি যে পাহারাটা দিলাম কার মাধ্যমে, ওইখানে যদি একজন সিকিউরিটি গার্ড রাখতে হতো, তার বেতন যদি মাসে $2000 দিতে হতো, $2000 ওখানে পাওয়া যাবে না, হয়তো ঘন্টায় যদি $15 হয় তাহলে তো $120, তার মানে $3600। তাহলে $3000 যদি দিতে হতো, $3000 মানে কত বাংলাদেশি টাকায়? 3,60,000 টাকা। 3,60,000 টাকা দিয়ে ওখানে একজন দারোয়ান রাখতে হতো। আর আমাকে এখানে যদি 50,000 টাকা বেতন দেয়, আমি তো খুশিতে অজ্ঞান হয়ে যেতে পারি। 1,00,000 টাকা দিলে তো আমার কোনো খবরই থাকবে না। সারা রাত কেন, আমি বলবো দিনেও ডিউটি করবো। ও যে 3,60,000 টাকার কাজ আমাকে যে 1,00,000 টাকা দিয়ে করিয়ে নিল, কি পরিমাণ এক্সপ্লয়টেশন এখানে হলো। আমাদেরকে সাইবারের যুগে, মানে মার্কস এটাই দেখিয়েছেন যে যন্ত্র যত আধুনিক হবে, কর্মঘণ্টা যত বাড়বে। যন্ত্রের আধুনিকীকরণ এবং কর্মঘণ্টার সম্প্রসারণ, এই দুটোর মধ্যে দিয়ে মুনাফা বাড়ে। মুনাফা বাড়ার আর কোনো ম্যাজিক নাই। তাহলে আধুনিক যন্ত্র মানে, তাহলে সাইবারটাও আমি আধুনিক যন্ত্র হিসেবে দেখছি। এইভাবে যদি দেখি, তাহলে অনেকে যে বলে এখন কি 8 ঘন্টা কাজের বিষয় দিয়ে আপনারা আগের মতো ব্যাখ্যা করতে পারবেন না, এখন তো 8 ঘন্টা কাজ করার দরকারই নাই। আমি তো যেমন স্ট্যালিনের সময়ে, স্ট্যালিনটা বলেছে মানুষের জীবন, একটা সময় যখন মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত কাজ করতো, তখন তার হাতিয়ার ছিল দুর্বল। হাতিয়ার যত আধুনিক হয়েছে অল্প সময়ে, যেমন 1 বিঘা জমি গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করতে গেলে 1 বিঘা জমি 4 দিন লাগতো চাষ করতে। তো সে তখন চেষ্টা করতো কতক্ষণ চাষ করবে। এখন একটা ছোট্ট পাওয়ার টিলার হলে দিনে 8 বিঘা জমি চাষ করতে পারে। আর যদি ট্রাক্টর হয়, দিনে সে 40 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে তাকে কেন আগের মতোই 8 ঘন্টা কাজ করতে হবে? এজন্য যন্ত্র যত আধুনিক হবে, মানুষের কর্মঘণ্টা তত কমবে। এটা নয় নিয়ম হওয়া উচিত ছিল। এখন যন্ত্র আধুনিক, মানুষের কর্মঘণ্টাও আগের মতো আছে, তার মানে মুনাফা আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। এই মুনাফাটা কে পাচ্ছে? প্রশ্নটা আমাদের ওই জায়গায়, আঙুলটা তুলতে হবে। মার্কস আমাদের শিখিয়েছে আঙুলটা তুলতে হবে ওইখানে। এই জন্য আমরা ভোট কত পেয়েছি এটা তাদের বিষয় না, বিষয় হচ্ছে আমরা কি যুক্তি করছি, এটা হচ্ছে তাদের কাছে বিষয়। ফলে মার্ক্সবাদ প্রাসঙ্গিক শুধু না, মার্ক্সবাদ এখনো আতঙ্ক ছড়ায়। ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টির ভূমিকাতেই মার্ক্স এবং এঙ্গেলস লিখেছিলেন, যদিও বাংলায় অনুবাদ করেছে যে ইউরোপ ভূত দেখছে, কমিউনিজমের ভূত। আসলে ওই অনুবাদটা ঠিক যথাযথ ওই রকম হয়নি। অনেকদিন ধরে আমরা এই অনুবাদটাই করছি। বলছে দ্য স্পেকটেটর হান্টিং ইউরোপ, মানে ইউরোপকে ভূত তাড়া করছে। ইউরোপ ভূত দেখছে না, ইউরোপকে ভূত তাড়া করছে। সেই ভূতটা কি? কমিউনিজমের ভূত। কমিউনিজমের ভূত কি করতে চায়? শ্রমজীবীদের ভবিষ্যৎ তৈরি করতে চায়। ইউরোপকে যেমন কমিউনিজমের ভূত তাড়া করছে, এখনো কিন্তু বাংলাদেশে সেটা মৌলবাদী বলি অথবা পুঁজিবাদী বলি, তাদেরকে সেই ভূতটা কিন্তু এখনো তাড়া করছে। সেটা হচ্ছে আমাদের বিপ্লবের ভূত। যে কারণে খেয়াল করে দেখবেন এ যাবৎকাল যত ধরনের সংগ্রাম, আচ্ছা ব্রিটিশের বিরুদ্ধে এই ভারতবর্ষের মানুষ যে সংগ্রাম করেছিল, স্লোগান কি ছিল? ইনকিলাব জিন্দাবাদ। তার মানে কি? স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা চাই? বাঁচার স্বাধীনতা চাই। বাঁচতে হলে যা যা দরকার সব আমাকে দিতে হবে। আচ্ছা, তার মানে এর পরে সেই সময় মার্ক্সবাদ না বুঝলেও মানুষ এটাও বুঝেছিল যে যারা শোষণ করে আমার স্বাধীনতা হরণ করে, তাদের হাত থেকে আমি মুক্তি চাই। আচ্ছা, পাকিস্তান যখন হলো, হওয়ার সাথে সাথে স্লোগান পাল্টে গেল কি? ইনকিলাব জিন্দাবাদ থেকে স্লোগান কোথায় আসলো? ये आजादी झूठा है, लाखों इंसान भूखा है। যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আছে, সেখানে স্বাধীনতার মূল্য কি?
আচ্ছা, লক্ষ মানুষ না খেয়ে থাকলে স্বাধীনতার কোনো মূল্য নাই, এর পেছনে কোন চেতনা কাজ করেছিল সেদিন? আচ্ছা, তারপরে মুক্তিযুদ্ধের সময় আমাদের ঘোষণায় কি লেখা হলো? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তা আমরা খালি স্বাধীনতা চেয়েছিলাম সবাই বলছি, সাম্যের কথাটা এখানে আসলো কেন? পরিষ্কার ভাবে কথা আসলো সাম্য। তার মানে ওখানে কি মার্ক্সবাদের চিন্তা কাজ করে নাই? আচ্ছা, এরশাদ বিরোধী আন্দোলনের সময় স্লোগানটা কি আসলো? আমার ভোট আমি দেব, মানে আমি, আই উইল ডিসাইড। শ্রমজীবী মানুষ ডিসাইড করবে, মানুষ সিদ্ধান্ত নেবে দেশ কেমন করে চলবে। এই চেতনা কোথেকে আসে? কিংবা এবারও যে যখন বললো বৈষম্য বিরোধী আন্দোলন, তাহলে বৈষম্য কে তৈরি করে? পুঁজিবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন কার বিরুদ্ধে? কেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই এবং স্বাধীনতা যুদ্ধের পরেই দুই সময়ে যুব সমাজকে মানে বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল, সেটা বুঝতে গেলেও বোঝা যাবে মার্ক্সবাদকে কত ভয় পায়। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের প্রথমে তো তাদের অস্ত্রটা জমা দিয়ে নেওয়া হলো, এটা ঠিকই আছে, একটা সামাজিক বিশৃঙ্খলা যেন না হয়। তারপরে কি হলো? তাদের হাতে অস্ত্রটা নিয়ে লাইসেন্স ধরিয়ে দেওয়া হলো। যে যুবক অস্ত্র হাতে দেশ স্বাধীন করবে বলে গিয়েছিল, সেই যুবকের হাতে চলে আসলো কন্ট্রাক্টারি, ঠিকাদারি, লাইসেন্স। পরিকল্পিতভাবে একটা জেনারেশন শেষ করে দেওয়া হলো। খান আতা খুব দুঃখ করে ছবি বানালেন, আবার তোরা মানুষ হ। এবারও দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন যে লক্ষ কোটি ছেলে মেয়েরা নেমেছিল, নামার মানে বৈষম্য বিরোধী আন্দোলন বিজয় হওয়ার পর প্রথম পলিউশনটা কারো বলতে আসলো, প্রথম ধ্বংস করলো কাদেরকে? এই যুবক তরুণদেরকে দিয়ে। মানুষ তখন সমন্বয়ক শুনলেই পিটাতে আসে। যাদেরকে এক সময় বন্দুকের সামনে দাঁড়াতে মানুষ দেখেছে, সেই মানুষদেরকে দেখলে বলে চোর, চাঁদাবাজ। কেন? তারপর খুব পরিকল্পিত হবে এই যুব সমাজটাকে শেষ করে দেওয়া। তার মানে মুক্তির চেতনা বলি অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা বলি, এই দুটাকে ধ্বংস না করলে পুঁজিবাদ টিকতে পারবে না। গোটা দুনিয়াতে শত্রু কাকে আক্রমণ করে এইটা দিয়ে বোঝা যাবে শত্রু কোনটাকে ভয় পায়। শত্রু যখন ভয় পায় তখনই সে আক্রমণটা করে, তার মানে ওরা এখনো ভয় পায়। আমাদের দুর্বলতা হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয়, আমাদের চিন্তাটাকে ওরা ভয় পায়। পল রবসন যেন বলেছিল, ওরা আমাদের গান গাইতে দেয় না। কারণ গান আপাত দৃষ্টিতে খুব নিরীহ নির্বিবাদী জিনিস, কিন্তু এই গান আবার সঞ্চারিত হয় মানুষের মুখ থেকে মনে। একজনের মুখ থেকে যে গানটা বেরিয়ে আসে সেটা কানের মাধ্যমে মনের মধ্যে ছাই করে দেয়। এই জন্য গানের প্রতি দেখবেন সমস্ত সময় শাসক গোষ্ঠী, গান বন্ধ করো। কোন গান বন্ধ করো? যে গান মানুষকে জাগিয়ে তোলে সেই গান বন্ধ করো। যে গান মানুষকে বিভক্ত করে সেটারও উস্কানি দাও, সেটারও গাইতে দাও। তাহলে গানেরও একটা শ্রেণী চরিত্র আছে। সব গান একভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে না। যে গান মানুষের উপর প্রভাব বিস্তার করে সেই গানকে ঠেকাও। তো ফলে এবারও আমরা এটা দেখলাম, এবং আমরা আক্রমণগুলো কোথায় কোথায় দেখলাম? আক্রমণ করে দেখলাম নারীর উপরে। কেন নারীর উপরে আক্রমণটা দেখলাম? এই যে লক্ষ নারী রাস্তায় নেমেছে, এই নারী তো 2 দিন পরে বলবে যুদ্ধে আমি আছি, সংগ্রামে আমি আছি, সংসারে আমি আছি, অধিকারে নাই কেন? এই জন্য পরের দিন থেকে প্রথম আক্রমণটা আসছে, এই মেয়ে চুল ঢাকো। মানে মেয়ের চুলের মধ্যেই সব সমস্যা তৈরি হয়ে গেল। চুল তো চুল না, ওটা প্রতীক। তারপরে চেহারা ঢাকো। আচ্ছা, এখন এইটা বলার মধ্য দিয়ে ছেলেরা যে নিজেদেরকে কত অপমান করে এটা কি বোঝার মতো রুচি তার আছে? একটা মেয়ের দিকে তাকানোর সক্ষমতা একটা ছেলের নাই। মেয়েদের দিকে তাকালেই ছেলেরা বিচলিত হয়ে যাবে, তার মানে এতই তরল তারা। এই কথা বলার মধ্যে যে একটা যে ছেলেরও যে রুচির কত অবনমন ঘটে এইটুকু বোঝানোর মতন শিক্ষাও কি আমাদের এখানে নাই? আটকে রাখো মেয়েদের। এখানে শুধু না, আপনি দেখেন আজকে ইরান এই যে লড়াইটা করছে, ফাইটটা করছে, ইরান তো প্রায় 30-40 বছর ধরে এই লড়াই করে যাচ্ছে।
নানা ধরনের লড়াই। একটা ছিল শাহের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে সবার আগে ছিল বামপন্থীরা। কিন্তু যখন দেখলো শাহের বিরুদ্ধে লড়াই করে বামপন্থীরা জিতে যাচ্ছে, তাহলে কি দাঁড়াবে? ইরানের তেল ক্ষেত্র সেটা জাতীয়করণ হবে, ইরানের সম্পদ জাতীয়করণ হবে, ইরানের মেয়েরা দীর্ঘদিন ধরে শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে থাকা, তারা অনেক বেশি সামাজিক কাজে এগিয়ে আসবে। তখন ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এসে এই মানে সমাজতান্ত্রিক আন্দোলনটাকে কিভাবে ক্রাশ করে দিয়ে সেখানে আবার এই আমরা এই রেজিম দেখলাম মোল্লাতন্ত্রের। আচ্ছা, তারপরে কি হলো? কিছুদিন পরে যুদ্ধ লাগলো, ইরান ইরাক যুদ্ধ। ইরান ইরাক যুদ্ধ লাগার পর 8 বছরের যুদ্ধ হলো। সেই যুদ্ধে প্রচুর ইরানিরা মারা গেল। মারা যাওয়ার মধ্য দিয়ে কি হলো? ব্যাপক কাজের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে বিরাট একটা শূন্যতা তৈরি হলো। তখন যে মেয়েগুলোকে ঘরে বন্দি করে রেখেছিল, ওই মেয়েকে আবার তারা বের করে নিয়ে আসলো, কারণ মেয়েরা না আসলে তখন তো এর ঘাটতি পূরণ হবে না। যে কারণে এখন খেয়াল করে দেখেছেন যে ইরানে কি পরিমাণ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা আছে। এবার আন্দোলনে আপনারা খেয়াল করে দেখেছেন এত মেয়ে শিক্ষিত হলো কেমন করে ইরানে, এই কঠোর মোল্লাতন্ত্রের বিরুদ্ধেও এত মেয়েরা এত এডুকেটেড হয়ে উঠলো কিভাবে ওখানে? শুধুমাত্র অক্ষর জ্ঞান সম্পন্ন মেয়ে না, ইরানের মেয়েরা শিক্ষায়, রুচিতে, সমস্ত দিক থেকে এগিয়ে আসলো কেমন করে? তার মানে যুদ্ধে যে দেশটা বিধ্বস্ত হয়েছিল সেই দেশটাকে আবার গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করলো কিন্তু মেয়েরা। কিন্তু সেই মেয়েরা যখনই অধিকার পেতে চাইলো, শুধুমাত্র স্কার্ট পরবে কি পরবে না এটার জন্য কিন্তু 5,000 মানুষকে জীবন দিতে হবে। এরপরে আবার আমেরিকান আক্রমণ। এখনো দেখেন আমেরিকান আক্রমণের বিরুদ্ধে ইরান যে লড়ছে, সেই লড়াইয়ে মেয়েদের ভূমিকা কি? এখন তারা আবার সবাই মিলে মার্কিনদের বিরুদ্ধে লড়ছে। এই লড়াইটা লড়বে, লড়াইয়ে তারা টিকে থাকার চেষ্টা করবে। যদি এই লড়াইয়ে আমেরিকা জেতে, যদি এই লড়াইয়ে আমেরিকা জেতে, তাহলেও মেয়েদের উপর নিপীড়ন। এই লড়াইয়ে যদি মানে ইরানিরা জেতে, তাহলেও মেয়েদের উপর নিপীড়ন। এইটা যারা সত্ত্বেও মেয়েরা কি রাস্তায় নামে নাই? কর্তব্য কি তারা ছেড়েছে? মেয়েরা লড়ছে, ইরানের সাধারণ মানুষ লড়ছে, এবং লড়তে লড়তেই তারা আবার এই প্রমাণটা দিচ্ছে যে যখনই সমাজের প্রয়োজন হয়, তখন সে প্রয়োজন মেটানোর জন্য নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। তা নারী পুরুষ যদি সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, অধিকারের ক্ষেত্রে নারীরা বঞ্চিত হবে কেন? এই প্রশ্নটা আবার উঠবে। এবং ইরান কিন্তু আর একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে যাবে। যদি ইরান বিজয়ী হয়, ইরানের মেয়েরা বলবে যুদ্ধের সময় আমি ছিলাম। আর যদি ইরান পরাজিত হয়, এই ইরানকে পুনর্গঠন করার সময় এই নারীরা বলবে এখন তো আমাদেরকে প্রয়োজন হচ্ছে। ফলে এই মুক্তির হাত থেকে মুক্তি কি ঠেকাতে পারবে ওরা? ফলে আমরা ইরান ইরাক যুদ্ধ দেখছি একদিক থেকে, ইরান ইসরায়েল যুদ্ধ দেখছি আর একদিক থেকে। কিন্তু যদি সমাজ চিন্তা থেকে দেখি, তাহলে দেখবো মানুষের কিন্তু অগ্রগতি কোনো না কোনো ভাবেই, চিন্তার অগ্রগতি তার ঘটতেই থাকবে। ফলে মার্ক্সবাদকে অপ্রাসঙ্গিক ভাবার কোনো কারণই নাই। কিংবা আর দিক থেকে দেখুন, এখনো যদি কালকেই কোনো একটা ক্রাইসিস তৈরি হয় সমাজে, মানুষ কি আন্দোলনে নামবে না? আন্দোলনে নামলে কি দিয়ে লড়াইটা করবে? তারা তো বলবে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম কি শ্রমিকের মজুরি বঞ্চনা করার জন্য? বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম কি আমাদের বস্তিকে উচ্ছেদ করার জন্য? মানে প্রত্যেক কথার মধ্যে এই কথাটা চলে আসবে না? তার মানে এইটা এমন একটা বিষয় যে মানুষকে সমস্ত আন্দোলনে ভেতর থেকে প্রেরণা যোগাবে। ফলে এই যে প্রেরণা যোগাবার যুক্তিটা আসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। আমরা মার্ক্সবাদকে যদি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলি, তাহলে এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে আরো বহুদিন, যতদিন পর্যন্ত বৈষম্য থাকবে সমাজে, ততদিন পর্যন্ত মানুষকে লড়াই করার প্রেরণা যোগাবে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিশ্বাস করি বলে বিশ্বাসের পক্ষে যুক্তি আমরা করি না, আমরা যুক্তিতে যা সঠিক সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি। যুক্তিতে সঠিক কি সেইটাকে খুঁজে বের করার কথাটাই মার্ক্স তার সারা জীবনের সাধনার মধ্যে দিয়ে দেখিয়েছে। ফলে মার্ক্সের জীবদ্দশায়ও বড় বড় কয়েকটা ঘটনা ঘটেছিল। একটা ঘটনা ঘটেছিল প্যারি কমিউন। 72 দিনের জন্য শ্রমিকরা ফ্রান্সের রাজধানী প্যারিস দখল করে রেখেছিল। 72 দিনের মধ্যে তারা গোটা প্যারিসটাকে এমন ভাবে সাজিয়েছিল, শিক্ষার ক্ষেত্রে কোনো বেতন লাগবে না, প্রত্যেক মানুষ চিকিৎসার অধিকার পাবে,
এবং প্রত্যেক মানুষ তার মর্যাদা পাবে, নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। কিন্তু ৭২ দিন পরে বাকিরা সবাই মিলে আক্রমণ করে শেষ করা হয়েছে। ৩০,০০০ কমিউনারকে হত্যা করা হয়েছিল। এমনকি এমন অবস্থা, ফ্রান্সে যদি কখনো আপনারা যান, প্যারিসে হচ্ছে ওদের মেট্রো রেল মাটি নিয়ে যাচ্ছে, খুবই দারুণ দারুণ নাম, রিপাবলিকান, প্লেটো, এরিস্টটল এরকম স্টেশনের নাম, বাস্তিল এরকম স্টেশনের নাম। তা আমার খুব আগ্রহ হয়েছিল যে বাস্তিল দুর্গটা আমি দেখতে যাব। নামলাম বাস্তিল স্টেশনে, কিন্তু বাস্তিল দুর্গ বলতে কিচ্ছু নাই। ওইটাকে একদম ডেমোলিশ করে মিশিয়ে ওখানে একটা জাস্ট মনুমেন্ট করে রাখছে। তার মানে বুর্জুয়ারা কত সতর্ক, যেখানে তারা হেরেছে ওই হারানোর যে চিহ্নটা রাখতে চায় না, যাতে ওটা দেখে মানুষ আবার কখনো শক্তি না পায়। আমাদের এখানে যেমন শহীদ মিনার গুড়িয়ে দেয়, আমাদের এখানে যেমন স্মৃতিসৌধ গুড়িয়ে দেয়, কেন দেয়? স্মৃতিসৌধের কি এমন শক্তি আছে যে তাকে গুড়িয়ে দিতে হবে? ওটা একটা শক্তি আছে। যেমন করে আমেরিকাতে যেখানে শিকাগো শহরে মে দিবস হয়েছিল, শিকাগো শহরে কেউ গেলে হে মার্কেট আর কেউ খুঁজে পাবেন না, ওইটা চিহ্ন রাখে নাই। কারণ ওইটা দেখলে শ্রমিকরা আবার একটা সাহস পাবে যে এইখানেই সেই বিখ্যাত আন্দোলন হয়েছিল। ওইখানে খুব দূরে ছোট্ট একটা জায়গায় একটা ছোট ৪-৫টা পাথর টাথর দিয়ে দিয়ে একটা হে মার্কেটের স্মৃতিস্তম্ভ ছোট্ট একটা করে রাখা আছে। মানে এটা খুব খুঁজে বের করতে হবে। তার মানে ওরা কত কৌশলী যে বুর্জুয়ারা তাদের পরাজয়ের স্মারক রাখতে চায় না। কারণ বুর্জুয়াদের পরাজয় দেখে শ্রমিকরা যদি বিজয়ী হয়ে ওঠে, ঠিক এবারও দেখুন এই যে ২৪-এর পরাজয়ের স্মারক আর থাকলো না। মানুষ এখন বলবে ২৪-এ অভ্যুত্থান করে কি লাভ হইল? মানুষ বলছে না, তা মানুষকে অভ্যুত্থান ভুলিয়ে দাও, মানুষকে স্বাধীনতা ভুলিয়ে দাও, মানুষকে গণতান্ত্রিক আন্দোলন ভুলিয়ে দাও। কেন মানুষকে এগুলো ভুলিয়ে দিতে চায়? ভুলিয়ে দিতে চায় কারণ এইটা মনে রাখলেই তো মানুষ আবার লড়াই করবে। এই লড়াইয়ের ক্ষেত্রে মার্ক্সবাদ মানুষকে বারবার শক্তি দেবে, সাহস দেবে, প্রেরণা দেবে, এবং এইটা গোটা দুনিয়ার সর্বত্র, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই অন্যায় আছে, যেখানেই শোষণ আছে, সেখানে অন্যায় এবং শোষণের বিরুদ্ধে লড়াই আছে, এবং সেই লড়াইয়ের ক্ষেত্রে মার্ক্সবাদ একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। আপাত দৃষ্টিতে এখন মনে হতে পারে আমরা একটু দুর্বল হয়ে গেছি, কিন্তু আপনারা খেয়াল রাখবেন এইরকম কখনো কখনো একটা অবসাদ মানব জীবনে নেমে আসে। ভাবুন তো 1871 সালে প্যারি কমিউনের পরে যখন 30,000 কমিউনারকে রাস্তায় মেরে স্তূপ করে রাখা হয়েছিল, এবং সেই সময় আপনারা জানেন যে মাটিতে পুঁতে রাখার মতন মাটিও ছিল না। সেখানে আমরা যে ইন্টারন্যাশনাল গাই, একটা শ্রমিকের হাত অর্ধ মানে মাটি চাপা দেওয়া, তার হাতটা বেরিয়েছিল, ওইটাকে প্রতীক করেই এই গান না। মাটিতে পুঁতে দেওয়া রাখার মতন জায়গাও ছিল না, এত মেরেছিল তারা। তার কয়েক বছর পরেই আবার 1886 সালের মে দিবস হয় নাই? আচ্ছা, এই যে আমাদের ভারতবর্ষ ভাগ করে ফেললো, 46-এর দাঙ্গার কথা ভাবলে এখনো শিউরে ওঠে। একদল মানুষ কিরকম উন্মত্ত হয়ে গেল, এক ট্রেন ভর্তি মানুষকে মেরে লাহোর থেকে পাঠিয়েছে দিল্লিতে। ওই ট্রেনটা দিল্লিতে আসার সাথে সাথে দিল্লিতে আবার এক ট্রেন ভর্তি মুসলমানকে মেরে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে, মানে রিটালিয়েশন। আর পশ্চিমবঙ্গ থেকে এই পূর্ববঙ্গে কত লক্ষ মানুষ যে তার ঘর বাড়ি ভিটা ভিটা মাটা ছেড়ে দেশান্তরী হয়ে গেল। যে মানুষগুলো দেশান্তরী হয়েছে, ভাবুন তার যৌবন, তার শিশুকাল, তার দাদামা, সমস্ত কিছু এখানে, শুধুমাত্র ধর্মের কারণে এই দেশটা তার থাকলো না। এত বড় একটা ভয়াবহ কিলিং হলো 46-এর দাঙ্গা করে, তারপর 47-এ পাকিস্তান করলো। এত বড় দাঙ্গার পরে এমন অবসাদ, এই দেশে আর কিচ্ছু হবে না। যে দেশের মানুষ এত উন্মত্ত হয়ে যেতে পারে, এবং উন্মত্ত হওয়াকে 1.5 বছরের মধ্যে গান্ধীকেও ছুটি মেরে হত্যা করলো, আর ওই জিন্নাকেও নির্বাসনে গিয়ে মেরে ফেললো, তখন কিরকম একটা অবসাদ চিন্তা করেন তো। পাকিস্তান এবং ভারতের দুই নেতাই তো প্রধান নেতা, দুইজনকে তো একজনকে ছুরি মেরে মারলো আর একজনকে নির্বাসনে নিয়ে ফেলে মেরে দিল। তারপরে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী লিয়াকত, তাকেও গুলি করে মেরে দিল। তখন কি কেউ ভেবেছিল এই ভূখণ্ডে আর কোনোদিন মানুষ প্রতিবাদ করবে? 2 বছর যেতে না যেতেই ভাষা আন্দোলনে আবার মানুষ নেমে গেল। আবার ধরুন 71-এর এত বড় একটা ম্যাসাকার, এত বড় ম্যাসাকারের পর দেশ যখন স্বাধীন হলো, তখন কি কেউ ভেবেছিল যে এত মৃত্যু, এত জীবনদান, এত ধ্বংসযজ্ঞের পরে এই দেশে আর আন্দোলন করার ইয়ে থাকবে না?
আমাদের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সব মেরে ফেলছে। আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধারা, তারা যারা বেঁচে আছে তারাও একটা ট্রমা, আর যারা পঙ্গু হয়ে আছে তাদের তো বাকি জীবন অন্যের উপর বোঝা হয়ে থাকতে হচ্ছে। এবং এই যুদ্ধকে কেন্দ্র করে কি পরিমাণ দুর্বিষহ যন্ত্রণা এসেছিল আমাদের যারা দেশ ত্যাগ করেছিলেন। শুধু ধর্মের কারণে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর কি অত্যাচার হয়েছে, আর বাড়িঘর ত্যাগ করে যে 1 কোটির মতন মানুষ ভারতে গিয়েছিল, ফিরে এসে তারা তেমন কিছুই পায় নাই। কেউ কি ভেবেছিল যে 71-এর মুক্তিযুদ্ধের পরে এই দেশে আর কোনোদিন এরকম আন্দোলন হবে? এরপর 75-এ আবার শেখ মুজিব মারা যাওয়া, এবং তার আগে জাসদের কর্মীদেরকে হত্যা করা, তার আগে শিখদারকে হত্যা করা, কত মেসাকার হয়ে গেল এখানে। কেউ কি ভেবেছিল এই দেশে আর কোনোদিন রাজনীতি করা যাবে সামরিক শাসন টাসন দেখে দেখে? আবার সেই দেশে অভ্যুত্থান হয়েছে না 90-এ। সেই রকম কখনো কখনো একটা অবসাদ আসে, কিন্তু অবসাদ আসলেও কিন্তু সময় তো থেমে থাকে না, সময় তো গতির মধ্যেই থাকে। ফলে মানুষ আবার ঘুরে দাঁড়ায়, এক প্রজন্ম অবসাদগ্রস্ত হয়, নতুন প্রজন্ম আবার লড়াইয়ের জন্য আসে। 71-এ যে তরুণ লড়েছিল সেই তরুণটা 90-এ লড়ে নেই, আবার 90-এ যে তরুণ লড়েছিল সেই তরুণ তো আবার 24-এ লড়ে নেই, 24 আর নতুন তরুণ। মানে মানব জাতির ইতিহাসটা যেমন প্রবাহমান নদীর মতন, আন্দোলনও ক্রমাগত চলতেই থাকে। আমাদের শুধু দেখতে হবে সে আন্দোলনের পেছনের শক্তিটা কি। আন্দোলনের পেছনের শক্তি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আন্দোলনের পেছনে শক্তি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আন্দোলনের পেছনে শক্তি হচ্ছে বৈষম্য এবং অন্যায়ের মূল কারণ যে শোষণ, সেই শোষণ যে পুঁজিবাদী শোষণ, তার বিরুদ্ধে লড়াই। এই পুঁজিবাদ যে কিভাবে শোষণ করে সেটাই তো দেখিয়ে দিয়েছেন কার্ল মার্কস। ফলে যতদিন পুঁজিবাদী শোষণ থাকবে ততদিন কিন্তু তার বিরুদ্ধে এই লড়াইটা চলতে থাকবে। আর একটা কথা বলে একটু শেষ করি। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, কথা কি? কথা তো কমিউনিকেশন। মানুষের সঙ্গে মানুষের সংযোগ সাধন করে তো কথার মধ্য দিয়ে। আমি কি ভাবছি আর আপনি কি ভাবছেন যেটা বুঝতে পারবো কিভাবে? এটা বুঝতে পারবো তো কথার মধ্য দিয়ে। এই জন্য ভাষাটা কত প্রাঞ্জল হওয়া যায়, ভাষাটা কত সহজে মানুষকে বোঝানো যায় তার একটা চেষ্টা করতে হবে। কিন্তু কখনো কখনো ভাষার প্রাঞ্জলতা দিয়েই মানুষ বোঝে না, মানুষ কখনো কখনো বোঝে তার কাজের মধ্য দিয়ে। যেমন ইনকিলাব মানে কি এটা কেউ বোঝে না, কিন্তু মানুষ বোঝে ইনকিলাব মানে যেমন একটা শক্তি আছে, স্বাধীনতা চাই। কিংবা যদি আমরা এই অভ্যুত্থানের সময়ও অনেক শব্দ আমরা ব্যবহার করেছি না, যে সব শব্দের অর্থ কি আমরা বুঝেছিলাম? কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে সেই শব্দগুলোর কিন্তু অর্থ আমরা বুঝতে চেষ্টা করেছিলাম। ঠিক তেমনি আমরা যদি লড়াইয়ের মধ্যে থাকি তাহলে অনেক কিছু কাজ করতে করতেই আমরা কিন্তু বুঝে যাব। তারপরেও যেটা ঠিক, মানুষকে বোঝানোর জন্যই তো কথা বলা। কথাটা কত সহজ হয়, যুক্তিটা কত প্রাঞ্জল হয়, এবং সেটা কতটা মানুষের মনকে স্পর্শ করে। যে বাবা তার সন্তানকে কোলে নেয়, যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, সেই বাবার স্নেহ অথবা মায়ের দায়িত্ব এইটাকে ফিল করবে কে? এটা ফিল করলে এটা ভাষায় নিয়ে আসবে কে? যখন শিশু খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হয় তখন যদি আমি একটা মিছিল বের করি তাহলে হাজার হাজার মায়ের বুকের মধ্যে কিন্তু ধাক্কা লাগবে যে ও কিন্তু আমার বাচ্চার জন্য লড়াই করছে। কিংবা যখন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এখন ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমরা যখন এর পরে যদি দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, তার বিরুদ্ধে যদি বলি, তাহলে ফ্যামিলি কার্ড যে বৃদ্ধদের জন্য, যে নারীদের জন্য, তাদের পক্ষেই তো আমরা আছি। এইটাই তখন সে বুঝে যাবে। এটা একটা বোঝার জন্য কখনো কখনো একটা মানসিক সংযোগ তৈরি হয়ে যায়। আমিও তো কোনোদিন কাউকে তাকে দেখি নাই, কিন্তু তার কথাটা আমার মনের মধ্যে ধাক্কা লাগে। এখন ধরেন কেউ যদি এখন একটা গান শুনে, কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, এই গানটা যদি এখন কেউ একটু শোনেন, এখানে অনেকে আছেন যারা কোনোদিন কর্ণফুলী নদী দেখেন নাই, কিন্তু মনের মধ্যে একটু টাচ লাগবে, ধাক্কা লাগবে, যে একজন মানুষ তার বেদনা কাউকে না কাউকে সাক্ষী রেখে প্রকাশ করতে চাচ্ছে। কিংবা পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, এই যে একটা সুর, এমন একটা টান তার মধ্যে তৈরি করবে, সে মনে করে সে কি শীতলক্ষার পাড়ে বসে আছে না বুড়িগঙ্গার পাড়ে বসে আছে, সে পদ্মা থেকে কত দূরে সে জানে না, কিন্তু সে মনে করে আমার বুকের মধ্যে যে শূন্যতা আছে, আমার বুকের মধ্যে যে আকুলতা আছে, কোথাও না কোথাও সেটা প্রকাশের একটা
জায়গা পাচ্ছে। তো ফলে কখনো কখনো মানুষ এই সুরের টানে মানুষের সঙ্গে মেশে। এই সুরের টান শুধুমাত্র গানের সুর না, এটা শুধু স্লোগানের সুর না, এটা একটা যুক্তিরও সুর তৈরি হয়। মার্ক্সবাদ এই সুরটা তৈরি করতে চেয়েই সে স্লোগানটা তুলেছিল, দুনিয়ার মজদুর এক হ। সারা দুনিয়ার যেখানেই মানুষের উপর মানুষের নিপীড়ন, যেখানেই মানুষের বঞ্চনা, যেখানেই মানুষের বেদনা, তার গায়ের রং কি, তার ধর্ম কি, তার লিঙ্গ কি, তার ভাষা কি, এটা বড় কথা না। কথা হচ্ছে সেই মানুষটা বঞ্চিত, সেই মানুষটা লাঞ্ছিত, সেই মানুষটা নিপীড়িত, তার পাশে আমাকে দাঁড়াতেই হবে। এই দাঁড়াতেই হবে, এই প্রেরণাটাই কিন্তু মার্ক্সবাদের শিক্ষা। ফলে যতদিন পর্যন্ত অন্যায় থাকবে ততদিন পর্যন্ত এই শিক্ষা আমাদেরকে ছাড়বে না। আমরা চলে যাবো হয়তো বা, কারণ যুগে যুগে মার্ক্সের সময় মার্ক্সের চিন্তার বিরোধিতা করার লোক ছিল, লেনিনের সময়ও বিদ্রোহ করার লোক ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ও মীর জাফর ছিল, মুক্তিযুদ্ধের সময়ও রাজাকার ছিল। ফলে বিরোধিতা করার লোক, বিরোধিতা করার ব্যক্তি সব সময় থাকে, কিন্তু সেইটা দিয়ে কোনোদিন ইতিহাসের গতিপথ নির্ধারিত হয় না। ইতিহাসের গতিপথ নির্ধারিত হয় লড়াকু মানুষকে দিয়ে। ফলে সেই লড়াকু মানুষের সামনে মার্ক্সবাদ একটা যুক্তির হাতিয়ার, মার্ক্সবাদ একটা মুক্তির দিশা, এবং মার্ক্সবাদ একটা কাজের পথ নির্দেশক। ফলে সেইভাবে আমরা মার্ক্সবাদকে দেখবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে